আমার যে মূল্যস্ফীতি যে বাড়ছে, আমাদের মূল্যস্ফীতির নেচারটা এখন কি সাপ্লাই ড্রিভেন, এখন মানে সাপ্লাই জনিত সমস্যা, এটা ডিমান্ড ড্রিভেন না যে মানুষের হাতে অনেক টাকা আছে বাজারে যে খরচ করছে। সাপ্লাই, এটা আরও যদি সাপ্লাইয়ের আরও বেশি পণ্য বাজারে থাকতো তাহলে কিন্তু একটা কম্পিটিশনের ভিত্তিতে একটা জায়গায় দামটা স্থিতিশীল হতো, সেটা হচ্ছে না। তো সেই জন্য আমার সাপ্লাই বাড়াতে হবে। কোথায় তাহলে খরচটা করতে হবে? খাদ্য উৎপাদনে, কৃষি খাতে, যাতে কিনা বেশি করে সাপ্লাই আসে। দু তিনটা যে বাজেটের মূল কি আমরা দেখতে চাই, সকলেই এটা প্রশ্ন করেন যে মূল কি, বলার অপেক্ষা রাখে না। আমরা বাজেটে দেখতে চাই এইবার যে মূল্যস্ফীতিটা কিভাবে নিয়ন্ত্রণ হয়। আমরা দেখছি যে বাজেট যেটা আকারটা যেটা দেখা যাচ্ছে বিরাট একটা গত বছরের চাইতে একটা উল্লম্ফন। স্বাভাবিক হয়, যেটা বলেছি যে রাজনৈতিক সরকার আগের বছরে ইন্টারিম গভর্নমেন্ট তারা রাজনৈতিক একটা ছিল, তারা কোনো রকমের একটা বাজেট করেছেন, অত বেশি ব্যয় করেননি। কিন্তু এখন যেহেতু ব্যয় বাড়ছে, অর্থাৎ কিনা এটা একটা সম্প্রসারণমূলক বাজেট হচ্ছে। কিন্তু আবার আমরা উচ্চ মূল্যস্ফীতির কারণে আমরা জানি যে এখানে সংকোচনমূলক মুদ্রানীতি আমরা ফলো করছি। তাহলে এবং সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করার পরেও কিন্তু মূল্যস্ফীতি কমছে না, খুব একটু একটু করে কমছে, খুব কম। তাহলে কি আমার এই যে সংকোচনমূলক মুদ্রানীতি এবং সম্প্রসারণমূলক রাজস্ব নীতি, এই দুটার মধ্যে তো একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে কিভাবে? তো সরকার এটা একটা চ্যালেঞ্জ যে কিভাবে তারা ব্যালেন্সটা করবেন। একটা বিষয় যে তাদের চেষ্টা করতে হবে যে চাহিদা, তো ব্যয়ের চাহিদা এটা পূরণের চেষ্টা করতে হবে, কিন্তু তার পাশাপাশি খেয়াল করতে হবে যে ব্যয়গুলি আমি কোথায় করব। আমরা দেখছি যে এখানে পরিচালন ব্যয়টা বেড়ে যাচ্ছে, উন্নয়ন ব্যয় অনেক কম, একটা ঊর্ধ্বমুখী আর একটা নিম্নমুখী, অথচ এটা রিভার্স কিংবা অ্যাটলিস্ট সমান সমানও হওয়ার কথা। সেইটা যেই ব্যয়টা আমাকে উৎপাদনমুখী কার্যক্রমে সহায়তা করবে, যেই ব্যয়টা কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে, সেখানে করতে হবে। ব্যয় করতে হবে আমার যে মূল্যস্ফীতি যে বাড়ছে, আমাদের মূল্যস্ফীতির নেচারটা এখন কি সাপ্লাই ড্রিভেন, এখন মানে সাপ্লাই জনিত সমস্যা, এটা ডিমান্ড ড্রিভেন না যে মানুষের হাতে অনেক টাকা আছে বাজারে যে খরচ করছে। সাপ্লাই, এটা আরও যদি সাপ্লাইয়ের আরও বেশি পণ্য বাজারে থাকতো তাহলে কিন্তু একটা কম্পিটিশনের ভিত্তিতে একটা জায়গায় দামটা স্থিতিশীল হতো, সেটা হচ্ছে না। তো সেই জন্য আমার সাপ্লাই বাড়াতে হবে। কোথায় তাহলে খরচটা করতে হবে? খাদ্য উৎপাদনে, কৃষি খাতে, যাতে কিনা বেশি করে সাপ্লাই আসে। এবং তারপরে বিনিয়োগ যেহেতু করাতে হবে, লজিস্টিক্স, ট্রান্সপোর্ট, এনার্জি, এই সমস্ত জায়গায় কিন্তু বিনিয়োগগুলো করতে হবে যেগুলো আমাকে কংক্রিট ফলাফল দিবে। এবং যারা এই উচ্চ মূল্যস্ফীতির জন্য অভিঘাতে তারা জর্জরিত, তাদেরকেও একটা স্বস্তি দিবে। আর ওই যে স্বস্তির যে আরেকটা জায়গা, যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং ফ্যামিলি কার্ডের মতো একটা যে এই সরকারের যে একটা সিগনেচার প্রোগ্রাম, সেইটার তো আওতা বাড়বে আস্তে আস্তে, কিন্তু সেখানেও একটা প্রশ্ন আছে যে সেগুলো সুশাসনের সাথে যার দরকার সেই যাতে আসে, এবং সেটার জন্য একটা স্বচ্ছ একটা ডেটাবেস থাকতে হবে, এবং এটা একটা সম্পূর্ণ অটোমেটেড। তারা বলেছেন, যারা সরকার পরিচালনায় আছেন, মাননীয় অর্থমন্ত্রীও বিভিন্ন জায়গায় বলেছেন যে এটার মধ্যে দুর্নীতির কোনো স্কোপ নাই, থাকবে না, এবং সেটা যাতে না থাকে, এবং দুর্নীতি যদি ধরা পড়ে সেইটা যাতে সাথে সাথে এটার একটা শাস্তিমূলক ব্যবস্থা, এক্সাম্পলারি একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা যদি নেওয়া যায় তাহলে, তা না হলে এইটার ইফেক্টিভনেসটা কিন্তু হারিয়ে যায়। খরচ হতে থাকবে, অর্থ বাজারে থাকবে, কিন্তু কোনো কাজে আসবে না, সেটাই একটা। আর দ্বিতীয় ব্যক্তি খাতের বিনিয়োগের কথা আবারও বলছি, জ্বালানির কথা। এবং জ্বালানি এমন একটা জিনিস যেটা পণ্য, যেটা কিংবা সেবা, যেটা অ্যাক্রস দ্য বোর্ড, ব্যক্তি খাত, হাউস হোল্ড লেভেলে, শিল্প, সব জায়গায় সরকারের এটা ছাড়া আসলে আমাদের যে এই যে সরকার, এটাও আমরা পড়েছি যে আগামী অর্থ বছরে 6.5% প্রবৃদ্ধির কথা বলছেন। এখন এই 2025-এ ছিল 3.5% প্রবৃদ্ধি, 2005-এ লক্ষ্যমাত্রা এস্টিমেট করা হচ্ছে 5%। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আরও অনেক কম বলছে, বিশ্বব্যাংক বলছে 3.9%। 5% যদি হয়, 5% থেকে 6.5% করতে হলে এই যে প্রিকন্ডিশনগুলা, এই বিনিয়োগ বান্ধব পরিবেশ, জ্বালানি, সুশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ল অ্যান্ড অর্ডারের কথাও একজন বলে গেছেন পূর্ববর্তী বক্তা, এইগুলো যদি আমরা ফুলফিল না করতে পারি তাহলে এই লক্ষ্যমাত্রাটা আসলে পূরণ হবে না। এবং অবশ্যই 1 বছরের মধ্যে সব কিছু টার্ন অ্যারাউন্ড হবে না, কিন্তু শুরু করা যেতে পারে, শুরু করতেই হবে। কারণ এই সরকারের লক্ষ্যমাত্রাও আছে যে 2034 সালের মধ্যে তারা $1 ট্রিলিয়ন অর্থনীতি হবে। সেটা কোনো আসলে অমূলক চিন্তা না, যদি আমরা এই সমস্ত কার্যক্রম করতে পারি।